নমস্কার। অল বেঙ্গল মিডিয়ায় আপনাদেরকে আবার স্বাগত জানাতে হচ্ছে। আমি রয়েছে আজিজুল আপনাদের সঙ্গে। আজকের অনুষ্ঠান একদিন প্রতি। আপনারা এমন একটা পরিস্থিতিতে আমরা বর্তমানে রয়েছি যে পশ্চিমবাংলায় বর্তমানে ২১-এর বিধানসভা নির্বাচন চলছে। ৮ দফায় এই নির্বাচনের পরিসমাপ্তি হচ্ছে। ইতিমধ্যে পঞ্চম দফা আমরা সেরেছি, বাকি ৩ দফা আগামী ২৯ এপ্রিলের মধ্যে সমাপ্ত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই, সেই বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের মমতা ব্যানার্জির অন্যতম অভিযোগ ছিল এটাই, বক্তব্য ছিল এটাই যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে উঠে করে লেগেছে সেটা নারী বিদ্বেষ না নারীর ক্ষমতায়নের একটা প্রারম্ভিক আজকে আমাদের আলোচ্য বিষয় নারীর ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তন। এই অনুষ্ঠান যারা আমার সঙ্গে রয়েছে তাদের হচ্ছেন বিশিষ্ট আজকে মমতা ব্যানার্জি কি যেমন শুরু করছে রাজনৈতিক প্রচারে গিয়ে তিনি বলছেন যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্র একটা ষড়যন্ত্র তিনি বলছেন, অর্থাৎ নারী বিরোধ এই অভিমুখ নিয়ে আসতে চাই। আসলে নারী এই বিষয়টাই আমাদের কাছে অনেকের কাছে একটা শব্দ মনে হয়। আসল ব্যাপারটা যদি একটু আপনি বলেন। নমস্কার, আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধু আছেন তাদেরকে, আর উদ্যোক্তা চ্যানেলকেও আমাদের ধন্যবাদ জানাচ্ছি। নারীর ক্ষমতায়ন এটাই যদি শুধুমাত্র প্রশ্ন আসে, বাকি জিনিসগুলো মাননীয় সঞ্চালক একটা ভূমিকা হিসেবে উল্লেখ করেছে। এই ক্ষমতায়নের বিষয়ে কোন ক্ষেত্রে? না, নারীর ক্ষেত্রে। প্রশ্নটা হলো, পুরুষের ক্ষেত্রে ক্ষমতায়ন বলে তো আমরা কিছু আলোচনায় কখনো বসি না, কোনো সময়ই বসি না হয়। তাহলে নারীর ক্ষেত্রে নিশ্চয়ই একটা অন্য ব্যাপার আছে, যেখানে নারীকে আলাদা করে নারীর বিষয়ে ভাবনার করা হয়। এবং আমরা এও জানি আন্তর্জাতিক নারী দিবস হিসেবেও একটা দিবস পালন হয়। আমরা 1975 থেকে 85 দেখেছি, 10টা বছর নারীর দশক হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছিলেন। তাহলে নারীর উন্নয়ন আমাদের এই আধুনিক যুগে, এবং প্রাচীন যুগের কথা ছেড়েই দিলাম যে আমরা আলাদা করে ভাবছি, অর্থাৎ নারী নিশ্চয়ই তার প্রয়োজনীয় যে ক্ষমতাটা, আমি 4টে প্রেক্ষাপটের কথা বলছি, সব জায়গাতেই তারা বঞ্চিত। সামাজিক প্রেক্ষাপট, যেখানে পরিবার আছে, পরিবারের বাইরে সমাজটা আছে, যেখানে শিক্ষা ক্ষেত্র আছে, সেখানে নারী, রাজনৈতিক ক্ষেত্রে নারী, অর্থনৈতিক ক্ষেত্রে নারী, এবং অবশ্যই সাংস্কৃতিক ক্ষেত্রে নারী। এই 4টা প্রেক্ষাপটে নারীর অবস্থানটা যদি আমরা আলোচনা করি, তাহলে পরে বোধহয় নারীর ক্ষমতায়ন বিষয়টা আমরা বুঝব যে নারী কোন জায়গাটায় আছে। প্রথমেই বলি সংবিধানের কথা। সংবিধানের কথা যদি ঠিকঠাক আমরা মেনে চলতাম, মানে আমাদের মাননীয় প্রশাসকরা যদি মেনে চলতেন, তাহলে আজকে এই আলোচনার জায়গাটা হয়তো আমরা পেতাম। কারণ সংবিধানে কিন্তু দুজনেরই সমান অধিকার রয়েছে ক্ষমতার ক্ষেত্রে। শিক্ষা, দীক্ষা, মৌলিক অধিকার সব ক্ষেত্রে নারীর সঙ্গে পুরুষের সমান। এবং আমরা যদি খুব ভালোভাবে পড়ি, পরবর্তী যে এডিশনগুলো, তার জন্য কথা বলছি না, আমি কোন কথা বলছি যে আমাদের প্রাচীন ধর্মশাস্ত্রগুলোও যদি দেখি, প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে, ধর্মগ্রন্থের ক্ষেত্রে, আমি তথাকথিত ধর্মের কথা বলছি, মনুষ্যত্ব ধর্ম সবার পরে, এটাই আমি বিশ্বাস করি। কিন্তু তবুও বলছি যে যেগুলোকে ধর্মশাস্ত্র বলো, সেটা ইসলামিক হোক, সেটা আমাদের সনাতনী হোক, অথবা অন্য কিছু। একটু থামাচ্ছি নেবো আপনাকে ধর্মশাস্ত্রের কথায় যখন আপনি এলেন। দেখুন, শাস্ত্র আর গ্রন্থ ধর্মগ্রন্থ বিষয়টা আলাদা। আপনি যদি ওই বৈদিক ব্যাপারটা দেখেন, বৈদিক যুগের কথা আসুন মাধবীদি, যে আমরা দেখি বৈদিক যুগে নারীরা একটা যথেষ্ট সম্মানের জায়গায় যায়।
আমরা গার্গী, মৈত্রী, অপলার কথা জানি। আপনি যদি ইসলামিক যুগে ইসলামের বক্তব্য জানেন, তাই সেখানেও বলা আছে যে একজন পুরুষ যদি শিক্ষিত হন তাহলে একজনই, আর একজন নারী যদি শিক্ষিত হন গোটা সমাজ পরিবার শিক্ষিত হয়। সেটাই নেপোলিয়ন বলছে আমাকে শিক্ষিত মা দিন, আমি শিক্ষিত জাতি দেব। তাহলে এই যে ধর্মকে কেন্দ্র করে একটা দোষারোপ দেওয়ার চেষ্টা, এটা কি আমি সেটাই বলতে যাচ্ছি যে সংবিধান মেনে যদি আমরা দেখি তাহলেও এটা আজকে আলোচনার বিষয়। আবার যারা শাস্ত্র বিশ্বাস করে তারা যদি সঠিক শাস্ত্রটা দেখে তাহলেও আলোচনার বিষয়। কারণ সব জায়গায় আসল শাস্ত্রে লেখা আছে যে নারী এবং পুরুষের অধিকার সমান শুধু নয়, বরং নারী যা উৎপাদন করতে পারে তার যে ক্ষমতা রয়েছে, অর্থাৎ ক্ষমতায়ন বলতে তার ক্ষমতার আগে যোগ্যতাটাও দেখতে হবে, তারপর তার অবস্থানটা দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে বোধ হয় অবস্থানটা অত্যন্ত ভালো, কিন্তু কি হলো পরবর্তীতে আমাদের যখন প্রাচীন সময় আপনি বললেন সেটাই বলছি যে আমাদের বৈদিক যুগের কথা টানলে সেখানেই বলি, সেখানে আমরা জানলাম বৈদিক যুগে কিন্তু নারীরা যে শিক্ষার কথা যাদের কথা বললো তারা তো প্রণম্য আরো আছে, এরকম ভাবেই আছে, কিন্তু সে কথা দরকার নেই। কিন্তু সেখানে বেদ পাঠ পড়ার তাদের কিন্তু মানে ক্ষমতা ছিল, অর্থাৎ এবং অধিকার। পরে আস্তে আস্তে সভ্যতা যত উন্নত হতে শুরু করেছে, প্রাচীন বলতে তারপরে যে কম প্রাচীন আমাদের যেটাকে আমাদের বিদ্যাসাগরীয় যুগ, রামমোহন রায়ের যুগ যেটাকে বলে মূলত অধঃপতন যেখানে আমরা আজ রবীন্দ্রনাথের কাছে আসবো, আমরা তো মাধবীদের কাছে যাব। যে মাধবীতে আপনাকে আপনার একটা বিষয় জানি, নজরুলের একটা বিখ্যাত লাইন আছে, এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার গোটা হচ্ছে নারী, এই যে নারী নারীকে স্বীকৃতি দেওয়া, এই যে প্রয়াস, আমি প্রয়াস করবো না, এই যে একটা রীতি থেকেই গেছে। তারপর আজকে আপনি একজন নারী শিক্ষিত, চাকরিজীবী, সোসাইটিতে আপনার একটা পজিশন আছে, সেই জায়গায় নারীর ক্ষমতায়ন এই বিষয়টা অশ্বনির্ভর মতো আসলে কি দরকার? কারণ আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মলকে বললেন, যদি দেখেন আপনি তাহলে এশিয়া মহাদেশের তিনজন সফল মানে নারী রাষ্ট্রনায়ক নায়িকার নাম যদি বলে তাহলে তিনজনেই মহিলা, ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, বেনজির এবং শ্রীলঙ্কা শ্রীমতী বন্দ্যোপাধ্যায়। এই যে জায়গা এর বড় নারীর ক্ষমতায়ন বিষয়টা থাকে। প্রথমেই ধন্যবাদ জানাই চ্যানেলকে এবং চ্যানেলের কর্তাকে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমি আজকে অত্যন্ত সম্মানিত এই ভেবে যে নারী ক্ষমতায়ন নিয়ে আমার পাশে যারা বসে আছেন তারা নারী নন, এই জন্য তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। তো আমি যেটা বলতে চাইছি যে নির্মলদার কথাটাকে টেনেই বলছি যে নারী দিবস কেন, নারীর ক্ষমতায়ন কেন, এই যে ব্যাপারটা, তার মানেই আমরা বোধহয় নারী পুরুষকে বা পুরুষ থেকে নারীকে আলাদা দিচ্ছি। একটা কথা ভুলে গেলে চলবে না যে এই 2-1 জন 4 জন 5 জনের যদি উদাহরণ দেই তাহলে কিন্তু সমগ্র পরিসংখ্যানটা আসে না। হ্যাঁ, আজকে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখছি বা আমাদের প্রতিভাবাদীরা ছিলেন এবং স্পিকার হিসেবেও আমরা পেয়েছি একজন মহিলাকে পেয়েছি। তো এরকম থাকে, এরকম অনেক সময় হয়। আমাদের আজকে আপনি আমার উদাহরণ দিচ্ছেন, আমার মতো এরকম শয়ে নারী আজকে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এটা কিন্তু পরিসংখ্যান নয়। জায়গাটা এসেছে সেটা কিন্তু অবশ্যই মানে আমি কিন্তু আবারও বলছি পুরুষের বিরোধিতা করছি না, কিন্তু সমাজের বিরোধিতা করছি। যে সমাজের অন্তর্গত নারীরা, যে সমাজের পুরুষতান্ত্রিকতার মধ্যে নারীরাও বিরাজমান, তারাও কিন্তু এই নারী আজকে আপনারাই বুঝতেন না যদি আপনারা আজকে নারীরায়ণটা এই শতকের পরে বা বললেন যে নারীর একটা দশক করা হয়েছিল থেকে 85, এটার প্রয়োজনীয়তাটা কোথায়? এই প্রয়োজনীয়তাটা অবশ্যই ছিল, না হলে স্বামী বিবেকানন্দ ভারতীয় নারীদের করার জন্য নিবেদিতাকে আনতেন। ভারতবর্ষের যে আমাদের প্রথম থেকেই পুরুষতান্ত্রিক সমাজে
দপ্তর বন্টনের ক্ষেত্রে যদিও কোনো একটা নারীকে কোনো একটা দপ্তরে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়াও হয়, তার সঙ্গে ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা তার উপমন্ত্রী হিসেবে একটা স্ট্রং পুরুষকে দেওয়া হয়। আমাকে বলতে বলছি আপনাকে একটু জমি দিচ্ছি, আপনি শেষ করছি। হ্যাঁ, ওইখানে যে প্রতিমন্ত্রী থাকে, যেমন আমরা বিহারে দেখেছি, হ্যাঁ, ওই যে পরিচালনা করা, মন্ত্রীরাও ধরে নিচ্ছে যে নারীরা পারবে না, সঙ্গে একজন প্রতিমন্ত্রী দিতে হবে। এমনকি গ্রামে গঞ্জে আমরা যখন প্রধান দেখি নারীদের, যেখানে সেইখানে যখন কোনো প্রধানকে দেখি মহিলা হিসেবে, কার্যক্ষেত্রে কিন্তু কাজটা করে তার বাড়ির মহিলা। এইখানে হলো এই জায়গাটা আমরা এই জায়গাটা যে আমরা যদি একটা 2018 ভারতবর্ষের মূল যেটা কারি একজন রাষ্ট্রপতি লোকসভায় লোকসভা এটা তো ছিল। তারপর আবার আজকে যে এই যে প্রধান তৈরি হলো একজন, তার পিছনে তাকে পরিচালনা পরিবারে এই যে জায়গা, কিন্তু বাস্তবে পরিবারে কেউ করে না, কেউ না কেউ জয় করার নারীকে নিজেকেই অর্জন, কেউ না একটা উন্নয়নে চালাবার চেষ্টা, কিন্তু বাস্তব আমরা দেখছি যেটা আমরা বিদ্যালয়ের যে একটা বিদ্যালয় বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ পুরোপুরি নারীরাই চালাচ্ছে সক্ষমতা সমাধান। এইখানে আলাদাভাবে এই যে নারীর বিষয়টা, এই বিষয়টা কি পাশাপাশি এই জায়গাটা যে নারীরা সামনের অধিকারী, নারীরা কেন সামনে একইভাবে তারা পুরুষ যেটা সমান অধিকার হ্যাঁ, তাহলে এটা আলাদা ট্রাম। এই যে নারীর ব্যবহার হচ্ছে, এটা কি ডিপ্রাইভেশন? নারীদেরকে আমরা অধিকার দিচ্ছি না মানুষ, সেটা একটু বিষয় যে তাদেরকে আমাদের দিতে হবে, তারপর তারা নেবে, তখন তারা একটা জায়গায় প্রতিষ্ঠিত হলো, তারপর আমরা দেখো নারী আজকে যদি দুটো জায়গা প্রাচ্য পাশ্চাত্য আমরা দেখি, সেখানে পাশ্চাত্যে কিন্তু অনেক আগে থেকে এই আধুনিক প্রযুক্তি, আধুনিক বিজ্ঞান, আধুনিক সভ্যতার যুগে কিন্তু নারীরা ভারতের চাইতে বা এশিয়ার দেশগুলোর চাইতে অনেক বেশি সামনে ছড়িয়ে। আজকে ভারতের মেয়েকে আমরা উদাহরণ দেখাই, সে মহাকাশে গেছে কিংবা পাইলট হয়েছে, যুদ্ধ বিমান চালাচ্ছে, এমনকি অর্থনৈতিক খুব একেবারে সাম্প্রতিক ব্যাপার। অর্থনৈতিক ক্ষেত্রে মেয়েরা যে কত সফল হতে পারে তার একজন হচ্ছে, যারা শুনছেন তারা হয়তো অনেকেই জানেন, অরুন্ধতী ভট্টাচার্য। অরুন্ধতী ভট্টাচার্য হচ্ছে যিনি সারা ভারতের এখন সর্ববৃহৎ যে ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার একজন প্রধান ম্যানেজার। তিনি সমস্ত স্টেট ব্যাংকের সমস্ত শাখার একজন প্রধান হয়ে কাজ করছিলেন। তিনি অবসর নিয়ে কর্পোরেট সেকশনে গিয়ে এখন তিনি অন্যতম উপদেষ্টা। তারপরে এসেছিলেন আরেকজন মহিলা, তিনিও ছিলেন স্টেট ব্যাংকের কর্ণধার, একদম বম্বেতে তার জায়গা কর্ণধার। তিনি অবসরের পর চলে গেলেন একদম বিশ্ব ব্যাংক। তাহলে অবস্থানটা সম্বন্ধে যদি ভাবি, এই যে কিছু উদাহরণ, এই উদাহরণটাকে আমি বলবো না যে ঋণাত্মক নেগেটিভ বলবো, এগুলো ভালো লক্ষণ, আমরা যে এগোচ্ছি। যখন আমরা স্টেটাসের দিকে আগাই, মানে পেছনটাই দেখি, তখন যেমন আমার এখানকার যিনি সহবক্তা মাধবী যেটা বললেন যে একটা গ্রামে একদম নিচের স্তরে চলে গেলেন, গ্রামের জায়গাটাকে খুব ভালো কথা বলেছেন এবং আপনারা নিজেরাই বিচার করে দেখবেন। আমি ওটা সম্বন্ধে মন্তব্য করছি না, উনি যা বলেছেন আপনারা মিলিয়ে নেবেন। বাস্তব কাজ হয়ে যাচ্ছে, কিন্তু কে করছে, কে সামনে আসছে, ওই বিষয়টা দেখে। কিন্তু সঞ্চালকেরা বললেন যে স্কুল বালিকা স্কুল, শুধু তাই নয়, বিভিন্ন কলেজের অধ্যক্ষ আছে, বা আমাদের যেটা সহপাঠ্যক্রমিক যেগুলো আমাদের কোভিড স্কুল আছে, সেখানেও থেকে অনেকে মহিলারা রয়েছে। শুধু তাই নয়, এই যে সদ্য যে আমাদের নির্বাচন গেল, সেখানে আগের নির্বাচনের চাইতে প্রচুর পরিমাণ কুচবিহারে কয়েক হাজার বুথ হয়েছিল শুধুমাত্র মহিলা পরিচয়, এবং সেখানে প্রিসাইডিং অফিসার থেকে আমি বলছি এই যে উত্তরণটা বলছি, এই যে উত্তরণটা এগুলো আমাদের পজিটিভ দিক। সমস্ত পরিসংখ্যান দেখলে দেখা
বলছি আমরা সংরক্ষণ চাই না, আমরা চাই সমতা। তা বলছি না, কথা বলছি। সেটা হচ্ছে যে এই যে বুথটা হলো এইগুলো দেখিয়ে আমরা শুধুমাত্র বলতে পারবো না এটা হয়েছে, কারণ এবারে ভোটকে নাড়িয়ে এগিয়ে আছে, অনেক নির্বাচন পথ হয়েছে। এটা বললে বোধহয় শুধু সত্যের অপলাপ হবে, এই কারণে যে বাধ্য হয়ে এটা বাধ্য এবারে সংখ্যা কোভিড কারণে অনেক বেশি বাড়াতে হয়েছে, যেখানে নাকি পুষ্করণী কমে যাচ্ছিল, গেলে আমরা আসবো এই প্রসঙ্গে আসবো। আমরা মাধবী দেবীর কাছে আসবো, যে উনি যে প্রসঙ্গটা একটু আগে আসবেন, যে ওই অন্তরালে বা আড়াল থেকে নারীকে কন্ট্রোল করার যে জায়গাটা, আমি মাধবী দেবীকে জিজ্ঞেস করে আলোচনা আসতে চাই। দেখুন মাধবী দেবী, আমরা যে প্রাচীন ইতিহাস থেকে একদম মধ্যযুগ অব্দি আসি, তাহলে আমরা ইতিহাসের পাশে অনেক বিখ্যাত প্রখ্যাত দক্ষ কি বলবো রাষ্ট্রনায়কের অস্তিত্ব খুঁজে পাবো, যারা মেয়েরা যারা পরিচালনা করেছে, একে দুর্গাবতী থেকে শুরু করে রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে বেগম হযরত খান থেকে শুরু করে, তারা বিভিন্ন সময় নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে। বৈদিক যুগের কথা একটু আগে আলোচনা করলাম, সেখানে নারীরা শুধু কি বলবো বেদ পড়ার অধিকারী ছিলেন না, পুজো অর্চনা তারা কমপ্লিট কাজ করার অধিকারী ছিলেন। পরবর্তীকালে দেখলাম যেটা প্রথমেই আমরা ধর্মশাস্ত্রগুলোকে সামনে রেখে তাদেরকে পিছনে আড়ালে অনেকে ধরে আসবে, এই চক্রান্ত এখনো চলছে সেই ট্রেডিশন। বলি ধর্মগ্রন্থ বলতে আমরা এখন যেগুলোকে হচ্ছে সেটা কারো দ্বারা সংস্কৃত হয়ে এসেছে, মানে তারা এডিট সম্পাদিত হয়ে তারা নিজেদের মতো করে গড়ে নিয়েছেন। এবার সেখানে আমরা আদিশাস্ত্র নয়, এই যে ট্রেডিশন, আমি বলছি মাধবী দেবী আপনাকে, সেই ট্রেডিশন সমানে হচ্ছে। এই কথাটা যদি বলে এক মিনিট, তাহলে আজকে নারীরা, আমরা কিন্তু এটা একটু মানতেই হবে, নারীরা আজকে সংসারে শুধু মানে সহযোগী হিসেবে কাজ করেন না, একদম মানে কি বলবো, একদম সবচেয়ে কঠিন ভূমিকা নিয়ে সংসারটাকে দাঁড় করাবার প্রয়াস চালিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে নারীরা সামাজিক সংসারে তাদের ক্ষমতায়নের কি আলাদা কোনো প্রশ্ন আছে? দেখো অলরেডি তাদের হাতে একটা ক্ষমতা অটোমেটিকলি চলে আসে, সেটাই কি স্বাভাবিক? প্রথম কথা যে আপনি বললেন যে মধ্যযুগের বা প্রাচীন যুগ থেকে আমরা দেখতে পাই যে অনেক নারীকে সফলতার সঙ্গে তার কাজে সাজাচ্ছে। এটা মাথায় রাখতে হবে, রিজিয়া থেকে শুরু করে প্রত্যেকটা যারাই ক্ষমতায় ছিলেন তারা কিন্তু মানে পুত্র সন্তান ছিল না জন্য সাবস্টিটিউট হিসেবে তাকে রাজিয়া তো ভাই ভাই ছিল, কিন্তু তার ওই জায়গাটা আসতে যাওয়ার জন্য আপনি ইতিহাসের শিক্ষক, আপনি জানবেন ওইখানে রিজিয়াকে আসার জন্য ওর একটা সুলতানা রিজিয়ার নিজস্ব একটা আন্দোলন ছিল। অত সহজেই কিন্তু মানে আমরা এখনো দেখি বাড়ির বড় সন্তান ছেলে হলে এখনো কিন্তু ওর অগ্রাধিকার সেটা কিন্তু মানে যেটা আগে ছেলের অগ্রাধিকারটা হয়। এবং রাজাদের ক্ষেত্রেও দেখা যায় যে যদি পুত্র সন্তান না থাকে তবেই মেয়ের কথাটা ভাবা হতো, রাজতন্ত্রের ক্ষেত্রেও আমরা দেখেছি, এবং বিকল্প হিসেবে ভাবা হয়। একটা কথা বলুন, আমাকে উত্তর দিন যে এখন ভারতের ক্রিকেট টিম মেয়েদেরও আছে ছেলেদের আছে, মেয়েদেরটা এত ফোকাস হচ্ছে না কেন? ছেলেদের ভারতীয় ক্রিকেট টিম বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধোনির বা কোনো অথচ মেয়েরাও তো সমানতালে খেলছে। তাই না, সেখানে যে অর্থনৈতিক বৈষম্য অর্থাৎ তাদের যে রেট একদম সেখানেও আলাদা কেন? সেখানে এই আপনি যে বলছেন যে এখনো বৈষম্য নেই এবং ক্ষমতায়ন যেটা বলছেন, ক্ষমতায়ন সার্বিকভাবে হয়নি, হচ্ছে। এবং মেয়েরাই মানে আমি প্রত্যেকটা মেয়ের কাছে আবেদন করব, যে মায়েদের কাছেও আবেদন করব, তারা যদি শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, প্রত্যেকটা মেয়ে যদি শিক্ষিত হয় তবেই তার অধিকার সম্পর্কে সে সচেতন হবে। কোনো সংবিধানের যে সমান অধিকার আমাদের সমান অধিকার দিতে পারবে না। আমাদের প্রথম যেটা করতে হবে সেটা সার্বিক শিক্ষা, এবং শিক্ষার থেকে নিজের অধিকার বোধটাকে বোঝা এবং সেই অধিকার বোধ বুঝে এগিয়ে যেতে হবে। তবেই এখনো কিন্তু গ্রাম বাংলায় আপনি যান, একটা মেয়েকে বা আমার বাড়িতে যে ভদ্রমহিলা রান্নার জন্য সাহায্য করেন, তার স্বামী মনে করেন কিছু করেন, ঠিক আছে, কোনো মানে তার কোনো কাজকর্ম নেই, সে কিন্তু সেটাকে আমার কাছে এসে বলছে না ও করে, কিন্তু আমি হাত খরচের জন্য ভালো করে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ও আসলে কিছু করে না। বা আমাদের মধ্যে মেয়েরাও, শিক্ষিত মেয়ে যারা চাকরি বাকরি করেন, তারাও চাই আমার স্বামী বা আমার বাড়ির যে লাইফ পার্টনার সে আমার থেকে উপরে থাকবে। এই যে মেয়েদের মধ্যেও যে
পুরুষতান্ত্রিক মানসিকতাটা যে একটা বেকার ছেলেকে একটা মেয়ে বিয়ে করতে এগিয়ে আসবে না, তার মানে কি আমি নিজেই থাকতে চাচ্ছি, বা আমরা সমান নয়, বা একটা পুরুষ যদি বেকার হয়ে বিয়ে করতে পারে, একটা মেয়ে কিন্তু চায় না তার স্ট্যাটাস নষ্ট হয়। স্ট্যাটাসটা কোথায়? যে আমি আমার স্বামীর থেকে একটু নিচু হয়ে থাকবো, এটাই আমার ওই রকম একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত। আমি আমার বন্ধু মহলেও দেখেছি, স্বামী যদি খুব একটা কিছু না করে সংকোচের সাথে তাই হতে পারে, এরকম ঘরে ঘরে প্রচুর আছে। মানসিক প্রতিবন্ধকতা না, এটি হচ্ছে পুরুষতন্ত্রের বেড়াজাল। এই বেড়াজালটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, এবং এটাই শুধুমাত্র শিক্ষাই দিতে পারে। শিক্ষাই এই অধিকার স্বাভাবিক প্রশ্ন আসছে। আজকে একজন পুরুষ সে চাকরি করি বা যে কোনো কর্মসংস্থানই সে কিন্তু বিয়ের ক্ষেত্রে মেয়ে চাকরি করে বা করে না সেটা বিচার করেন। ঠিক আছে, কিছু 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 একজন শিক্ষিত একটা প্রতিষ্ঠিত নারী বিয়ে করবার ওই সব মহিলারা, আমি বলবো তারাও, ওইটাই তো বলছি, আমার পুরুষের বিরোধিতা করছি না, এই কাঠামোর বিরোধিতা করছি। সেই কাঠামো থেকে বেরিয়ে আসাটা বড় দরকার আছে। তাহলে নির্মলবাবু, আপনি কি মনে করতে চাইছেন যে মানসিক ব্যবধান পুরুষ এবং নারীর মধ্যে মানসিক ব্যবধান, সেই ব্যবধানটা নারী উন্নয়নের পক্ষে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে? আচ্ছা, এটা নিয়ে তো কথাই হলো, প্রতিবন্ধকতা তো অবশ্যই করছে, কিন্তু কারণটা দেখা যাচ্ছে যে একটা সময় সমস্যা ছিল, পরবর্তীতে যখন নিজস্ব শাস্ত্র তৈরি করে, আমি বিদ্যাসাগরের ওই ব্রাহ্মণীয় অবস্থানটাকে বলি, সেখানে সেই সময়টাতে নারীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তোমার জন্য অন্ধ, তোমার জন্য অন্ধ। শুধু তাই নয়, তোমার স্বামী মারা গেলে তোমাকে 9 বছর বয়সে বাল্যবিবাহ তো ছিলই, সেটা অত্যন্ত খারাপ জিনিস ছিল। আজ অনেকটা দূর হয়েছে, তবুও গোপনে চলছে। যেটা যদি আমরা কন্যাশ্রী বা যাই চালু করি, ওই টাকাটা নেওয়ার জন্য স্কুলে ভর্তি হচ্ছে। আমি এটা সদর্থক দিক আছে মেনেও বলছি, আমরা পর্যবেক্ষণটা রাখি না, এটা অনেকটাই সফল হয়ে গেছে। আন্তর্জাতিক পুরস্কার আছে, আন্তর্জাতিক যে পুরস্কার এসেছে, আমরা গর্বিত বাংলার লোক হিসেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্কিমটার পুরস্কার জন্য পুরস্কার এসেছে, কিন্তু সার্থকতা যদি আমি বাংলায় দেখি, তাহলে যে পর্যবেক্ষণের অভাবে আমি স্কুল শিক্ষায় দায়িত্ব থেকে, আপনারাও তাই আছে, আমরা দেখেছি কত ভুয়ো জিনিসপত্র এসে টাকা পয়সা দিচ্ছে, এবং তারা যে আর্লি ম্যারেজ, যে আগের বিবাহটাকে, বয়সের আগে বিবাহটাকে তারা বন্ধ করার জন্য যে চেষ্টা করছেন সরকার, সেটাকে একদম উড়িয়ে দিয়ে নেতা, রাজনৈতিক নেতা সহ সবাই এটাকে ধরছে। তারপরে যে পরিবারের কথা বলে, নারী যে একটা পরিবারের ক্ষমতা পেয়েছে, সত্যি সত্যি আঁচলে চাবিটা বাঁধা, ওনার ছাড়া কেউ কথা বলবে না, ওকে বুঝনিও। কিন্তু কোন জায়গাটায় তাকে বললো, তুমি এই ঘরটা নিলে আমার জন্য বাধ্য, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি যাচ্ছি, তোমার কাছে হতে বাধ্য নই, এটা ঢুকে দাও। কিন্তু এর মধ্যে তুমি তো বাইরে যাবে না, গেলেও আমাদের অনুমতি নেবে, সাজিয়ে সাজিয়ে লোকজন দেবো, তবে তুমি সেখানে যাবে। এটা আমরা যে সত্য যার কথা বলি, রানী রাসমণির ক্ষেত্রে আমরা দেখছি, অনেকেই দেখছেন আপনারা, সেখানে যে বিদ্রোহটা, সুবর্ণলতা, আশাপূর্ণা দেবী, সেটাও একটা সিরিয়ালে এসেছিল। সেখান থেকে যে ভেতর থেকে যে বিদ্রোহগুলো শুরু হয়েছিল, তার কিছুটা ফল কিন্তু আজকে নারীরা কিছু হলো পাচ্ছে। এই যে শ্রমের যে মূল্য, এটা কিন্তু নারী আন্দোলনেরই ফল। ঠিক, এবং তার জন্য কি হচ্ছে, যেটা বললেন, যেটা বললেন, আমি একেবারে একমত যে এর জন্য শুধু পুরুষরা দায়ী নয়, এখনকার সময়ে এবং মধ্য পরবর্তী সময়ে কিন্তু নারীরা নিজেরাও দায়ী, কারণ তারা যা জেনে এসছে, তারা সেটা জোর করে চাকরি যাচ্ছে। একজন বিধবা থাকবে কি থাকবে না, 9 বছর বা 11 বছর একাদশী করবে কি করবে না, সেটা কিন্তু নারী ঠিক করে দিত, একজন পুরুষ এসে ঠিক করে দিত। তারাই ঠিক করছে, এবং তারাই তাদের বিরুদ্ধে কিন্তু করছে। আজও তাই চলছে, নারীকে কচ্ছপের মতো করে উপরে উঠতে যাওয়াকে টেনে ধরছে কিন্তু নারী, এবং নারী কমিশন হয়েছে, কিন্তু সেই কমিশনগুলোর সাফল্য কতটা আমি খুব সন্দিহান। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে রাজ্য স্তরের যে কমিশনগুলো শুধু নয়, কেন্দ্রীয় স্তরে তারা খুব তাড়াতাড়ি ভাবে রাজনৈতিকভাবে একটি দলের সমস্যা, ফলে তাদের থেকে আমরা এই জায়গাতেই নির্মলবাবুর আলোচনা এটা পরিষ্কার, সমাজকে কন্ট্রোল যারা করে, রাজনীতিকে যারা করে, ধর্মকে যারা করে, তাদের বড় অংশ হচ্ছে পুরুষ, একদম সোজা কথা পুরুষ।
তারা ভগবানের যদি লিঙ্গ আপনি দেখেন, ভগবান বলতে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা কি বোঝানো হয় সময় যে ভগবান বলেন, আল্লাহ বলেন, গড বলেন। এই যে লিঙ্গ ভিত্তিক বিষয়টা আমার রাজনীতির ক্ষেত্রে যদি আসি, যে আজকে বড় বড় রাজনৈতিক দলে যদি মহিলাদের ক্ষেত্রে আমরা তাকাই, তাদের সমর্থন আছে, মহিলা সংগঠন আছে, কিন্তু কেন্দ্রীয় সে আপনি বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, চরম দক্ষিণপন্থী বলেন, তাদের ক্ষেত্রে হ্যাঁ বোঝো নারী সংগঠন আছে, গণসংগঠনগুলো, কিন্তু আজকে দলকে নেতৃত্ব দিচ্ছে রাজ্যব্যাপী বা ভারত, এখানে নারীদের সেই জায়গাটা যারা মানে কি বলবো কেমন করে যেন একটা আড়ালে আছে। এই প্রবণতাটা যদি দূর না হয় তাহলে নারীর জায়গা পাবে। এটাই আমি বলতে চাচ্ছি যে সংরক্ষণ, প্রথমেই বলছিলাম সংরক্ষণ নয়, সমতা স্বাধিকার চাই। হ্যাঁ, আমার কোনো দান চাচ্ছি না, এই যে মানসিকতাটা, এটা কিন্তু এখনকার দিনে যারা মানে উন্নত ভাবনা চিন্তা করে তারা কিন্তু এই কথাটা ভাবছে। দেখুন, এখনো আমাদের সামাজিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধ থেকে বলে একটা সার্টেন সময়ের পরে ঘরের একটা ছেলে বড় হচ্ছে, মানে বাবা মার কোনো হেলদোল নেই, বাবা মা তো মানসিকতা, অথচ খুশি বলছে কিন্তু তোমার ছেলে কি করছে বা তোমার ছেলেকে কি পড়াবে, ও কি করবে পরবর্তী জীবনে, প্রফেশন। আবার মেয়েটাকে নিয়ে প্রশ্ন করছে, আমাদের ছেলেটার থেকে মেয়েটা পড়াশোনায় ভালো, কি ওর বিয়ে নিয়ে কি ভাবলে কিছু। হ্যাঁ, তার মানে একটা মেয়ের পরিণতি হচ্ছে বিয়ে, কতটা ভালো বিয়ে হবে, আর একটা ছেলের পরিণতি হচ্ছে তার সোর্স অফ ইনকাম। এই যে সামাজিক মূল্যবোধ, এই মূল্যবোধটাকে ভেঙে দিতে হবে আগে। এই মূল্যবোধ এখান থেকে আমরা আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না, পাড়াপড়শি মাথা নষ্ট করে দিচ্ছে, আমরা এই জায়গায় কিভাবে এই ওই জন্যই বললাম যে আমার কথা, আমি যে কথাটা বলছি যে আমাকে যে বলবে যে তুমি তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন বা তোমার ছেলে কি করছে, তাকে ওই সময়ই বুঝিয়ে দিতে হবে ব্যাপারটা। তবে আমার মতো সবাই যদি এইভাবে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সময় লাগবে, এখনো সময় সাপেক্ষ। এবং নারীর ক্ষমতায়নটাকে আপনি যেটা বলছেন যে এখনো সংরক্ষণ পর্যায়ে কেন রেখেছে, তার কারণ নারী এখনো প্রান্তিক, নারী এখনো দলিত এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে। এবং শুধুমাত্র আপনি বললেন না যে পুরুষরাই সব সামলাচ্ছে, না, ওই পুরুষদের পেছনে মেয়েরাও চায় পুরুষরাই সামলাক। আমরা আসবো এই জায়গায়। নির্মল শুরুতে বলেছিলেন আন্তর্জাতিক নারী দিবস, আমরা বলতে চাইছি আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, অর্থাৎ নারী শ্রমকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে, এটা নানা আলোচনার মধ্যে উঠে আসছে আগামী। আমরা নির্মলবাবুর কাছে আসবো যে নির্মলবাবু যদি আমরা লক্ষ্য আজকে সমস্ত ক্ষমতা আয়নের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে রাজনীতি ঠিক করে সমাজ কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, ক্ষমতার যে কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ, এগুলো কিভাবে সেই জায়গায় নারীকে এলুপ করে রাখবে বা একটু আড়ালে এই প্রয়াস আপনি কি মনে করেন যে এটা দূর হওয়া জরুরি? একেবারে বিষয়টা এই যে 3 ভাগের 33% নারী সংরক্ষণ, সে বিলও আজও হয়ে ওঠে। ওইটা আছে, প্রস্তাব এসেছে, অনেক কিছু হচ্ছে, সেসব কি এমনকি তালাক বলে যে আইনটা সুপ্রিম কোর্টে পার হলো, তার বিরুদ্ধেও এখন সোচ্চার কিন্তু একটা শ্রেণী, সেখানে মহিলারা যেমন আছে, পুরুষরাও তেমনি আছে। অর্থাৎ তারাই চাচ্ছে যে এই ক্ষমতাটা নারী না পাক, তাকে এমন ধর্ম আছে যারা মনে করে নারীর ধর্মীয়ভাবে অপরাধ, একদম আমার বিপরীতটাও আছে। কারণ আমাদের উপজাতীয় অঞ্চল, মণিপুর, অরুণাচলের সব যে জায়গাগুলো আছে, সেখানে দরকারি বিবাহের পর ছেলেরা গিয়ে মেয়ের বাড়ি, এই যে মেয়েরা পিছিয়ে থাকার মূল্যায়ন না, এই বিবাহ ব্যবস্থাটা। আমি কিন্তু বলছি না যে মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবে না সেটা বলছি না, কিন্তু বাধ্য কেন? এমনও অনেক পরিবার আছে যে পরিবারের একটি মেয়ে, তার বাবা মা রয়েছে, হ্যাঁ, সেই পরিবারেরও মেয়েটিরও এমন একটা পরিবারে যেতে হচ্ছে
যেখানে 3টা ছেলে আছে, তার মানে বাবা বৃদ্ধ বাবা মাকে দেখার জায়গা আছে, কিন্তু মেয়েটা ছুটাছুটি করে দুটো সংসার সামলাতে গিয়ে পুরোটাই সামলাতে পারে না। এই যে নিয়মটা বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হবে, এই নিয়মটার থেকেও আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। প্রয়োজন বোধে যে যেখানে খুশি থাকবে, সেই সিদ্ধান্তটাও নারী পুরুষদের নিজেদের নেওয়ার অধিকার দেওয়া উচিত। এই ব্যবস্থাপনা নির্ধারণ ধর্ম হ্যাঁ, পুরুষেরা প্রথম কথা হচ্ছে তথাকথিত, আমি তো বারবার বলছি, যেটা এডিটেড হয়ে সম্পাদিত হয়ে এক শ্রেণীর লোকরা আমাদের সময় যদি সনাতনী ধর্ম বলি, যারা ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তারা তাদের মতো করে শাস্ত্র সাজিয়ে এই ইতিহাস একদম বাস্তব ইতিহাস, শুধু সিরিয়াল ইতিহাস না, সিনেমা ইতিহাস বাস্তব। যারা পড়েছেন তারা জানে যে এইভাবে তৈরি করে নিয়ে মূল জায়গা থেকে বিদ্যাসাগরকে যেটা করতে হয়েছিল ওই বিধবা বিবাহের জন্য, ওই শাস্ত্র থেকে তিনি খুঁজে পার করে তিনি কিন্তু বের করে ওই শ্লোক দিয়ে ওদেরকে দেখিয়েছিলেন যে প্রাথমিক শাস্ত্র ক্ষেত্রে কিন্তু মেয়েদের কথা বলাই যাচ্ছে যে স্বামী যদি মানে সংসর্গ থেকে যদি সে যদি অক্ষম হয় অথবা সে যদি বিপদে যায়, অন্যান্য ক্ষেত্র আছে সেখান থেকে নারী দ্বিতীয় বিবাহ একদম পরিষ্কার দেখি। ওই যে বিধবা নিয়ে একটা বলেছিল না, যে মানে কে বলেছে যে মানে মেয়েদের মানে দুর্জয় ঋতুবর্গ প্রতি বিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে এককালে নির্মূল হইয়া যাবে। আর সেক্ষেত্রে যে প্রশ্নটা এসেছিল সেটা বলছি যে তারপরে আগে ওই ধর্মগ্রন্থগুলো পড়ে মানুষের মনে যে বীজটা পুঁতে গেছে, ওই যে মেয়েদের মেয়েটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটাই পরবর্তীতে রাজনীতি তাকে আমরা একেবারে বলতে পারি যে সেটাকে মূল অস্ত্র করে সংরক্ষণের ব্যাপারে উচিত নয় ভেবেও বলছে ওই সংরক্ষণটুকুও তো তারা করতে পারে। আমরা আবার আলোচনা আসবো অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়, যে নারী সভ্যতা যখন মানুষ খাদ্য সংগ্রহ ছিল, সেই জায়গা থেকে মানুষ খাদ্য উৎপাদন হতো সভ্যতার আদিতে, সেই খাদ্য উৎপাদনের কারিগর ছিল আমাদের সমাজের মায়েরা, আমাদের সমাজের নারীরা। এবং নির্মূলের শুরুতে এটা দারুণ কথা বলেছে, ভুলে গেছেন আমার মনে হয়েছে, নারী একমাত্র যিনি উৎপাদনের এই জায়গাটা নারী সৃষ্টির ক্ষমতা, এই সৃষ্টির ক্ষমতার অধিকারী নারী আজকে নানা জায়গায় নানাভাবে শোষণের শিকার। এবং এমন অভিযোগ রয়েছে যে কর্মক্ষেত্র নারীকে অনেক সময় নানা রকম বঞ্চনার মাধবীদিকে জিজ্ঞেস করতে চাই যে এই জায়গাটা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো অভিযোগ আছে? প্রথম কথা, আমার কোনো অভিযোগ আমার ব্যক্তিগত জীবনের কর্মজীবনে এই যে অনেক সময় শোনা যায় সরকারি এবং বেসরকারি নানান ক্ষেত্রে কর্মক্ষেত্রে মেয়েদের হেরাজুতে হয়, হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত জীবনে এমন অভিজ্ঞতা হয়নি, কিন্তু চলার পথে তো অবশ্যই হয়েছে। এবং মানে কর্মক্ষেত্রে হয়নি, কিন্তু এই যে এইখান থেকে বেড়ে ওঠা এবং আমি এখন যেহেতু একটা পরিচিত মুখ হয়ে উঠেছি, তার পেছনে কিন্তু আমার অনেক কথা শুনতে হয়। এই যে এইখানেও আমার একটা বিরোধিতা, নারীরা যখন তার মেধা দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর লড়াই করে, তখন তার সঙ্গে যখন আর কোনোভাবে পারা যায় না, তখন চরিত্র নামক আঁচলটা ধরে কিন্তু টান দেয় সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে এই জায়গাটা। এই জায়গাটাও কিন্তু একটা মানে এটাও কিন্তু একটা হেরা। আমি আমার কর্মস্থলে ভালো একটা পরিবেশ পেয়েছি, আমি আমার পরিবারে ভালো পরিবেশ পেয়েছি, আমি আমার বন্ধুদের ভালো হিসাবে পেয়েছি, আমার জীবনে আমি যত বন্ধুদের সঙ্গে পেয়েছি ভালোভাবে পেয়েছি, আবার মন্দ কিছু ইঙ্গিতও পেয়েছি যেখান থেকে আমি সরে এসেছি। সেটার থেকে বড় কথা যেটা, আমার মহান হাজারো নারী আমি লক্ষ্য করেছি যারা সংগ্রামের মধ্যে দিয়ে যারা উঠতে যায়, তাদের ওই সংগ্রামের স্বীকৃতিটা না দিয়ে এমন ধরনের একটা মানে সে দেয় সে যেন কোনো সিঁড়ি পেয়ে উঠেছে। তো এই সেই সিঁড়ি পেয়ে ওঠার যে ব্যাপারটা, আমি আবারও বলছি, শুধুমাত্র পুরুষেরা এটা এই আমাদের তান্ত্রিক সমাজ এই সামাজিক মূল্যবোধটা তারা যেন না বলে, তার জন্য শিক্ষার একটা বড় প্রসার দরকার। আমরা নির্মলবাবু কাছে আসবো। নির্মলবাবু, আপনি বলেছিলেন ভাবে যে নারীর ক্ষমতায়ন শব্দটা যেমন রয়েছে, পাশাপাশি পুরুষের ক্ষমতায়ন শব্দটা নেই। আমরা দেখি না কোনো অভিধানে এই শব্দটা রয়েছে বা অস্তিত্ব রয়েছে।
আমাদের প্রশ্ন হচ্ছে যে পুরুষরা বিভিন্ন সময় আমরা দেখি সামাজিক, পারিবারিক, সাংসারিক নানা রকম শোষণ বঞ্চনার শিকার। সমস্ত পুরুষই রাজনৈতিক ক্ষমতার মধ্যে ক্ষমতায়নের এই কথাটা সত্য নয়। তাহলে এই ক্ষমতায়নের প্রশ্নে মাধবী দেবী একটা কথা বলবেন, মেধা যার আছে তিনি তার চূড়ান্ত জায়গায় পৌঁছতে পেরেছেন। তাহলে ক্ষমতায়নের প্রশ্নে কি নারীর ক্ষমতায়ন বা পুরুষের ক্ষমতায়নের চেয়ে মেধাগত সবচেয়ে শিখতে। প্রথমেই বলি ওখান থেকে উৎপাদন ক্ষমতা নারী, অর্থাৎ আমরা যদি মানুষ সৃষ্টির কথা বলি তাহলে সেটা নারীরা, এবং সেটাকে ব্যবহার করে যা যা ঘটনা ঘটে সবকিছুই ওই নারীকে সংসারে রেখে তাকে একটা উৎপাদনের যন্ত্র হিসেবে রাখা হয়েছিল আগে, এবং এখন সেটা যে মনে হয় না তা না হয়। এবং এই কারণে নারীর উপর যে লাঞ্ছনা, যেটা মাধবী বলছিলেন তার সঙ্গে যোগ করে দিই, নারী কোথায় লাঞ্ছনা হচ্ছে? পরিবারে হচ্ছে, বাইরে হচ্ছে, এবং সমাজে এটা হচ্ছে। কিন্তু পুরুষ এইবার সেই প্রশ্নটা আসছে যে বহু আমরা অনেক সময় হাসি ঠাট্টার মধ্য দিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখি যে সব পুরুষ এক হন বলে এক জায়গায় লোক হচ্ছে যে নারীরা কত অত্যাচার, এবং যা যা গান গল্পগুলো আসে তা বেশিরভাগই স্ত্রী মানে মজা করে এভাবে বলা হয়। কিন্তু মজা করে বলা হলো এটাও ঠিক, বহু পুরুষ বঞ্চিত, তারা পুরুষ বলে দুটো কারণে কথা বলতে পারে না। এক, তাদের জন্য আইন নেই, দুই তাদের কথা বললে নিজেরা তারা লজ্জা পাবেন তাদের বন্ধুদের কাছে, তার জন্য তারা হয়তো সেটা প্রকাশ করতে পারে না। অতএব পুরুষরাও যে অত্যাচারিত হয় ভিতরে নারীদের দ্বারা, এটা কারণ ব্যতিক্রমী নারী যেমন আছে, ব্যতিক্রমী পুরুষ আছেন, মানে ব্যতিক্রমী নারীও আছে, খারাপ দিকেও যথেষ্ট পরিমাণে আছে। তারা এই অত্যাচার, তারপর ইগো কমপ্লেক্স একটা আছে, যেটা ওই কথাটা এটা শিক্ষিত সমাজে বেশি ইগো কমপ্লেক্স প্রচন্ড। আমরা এটা তো খুব দেখি, যদি একজন মহিলা একজন পুরুষ সমানভাবে শিক্ষিত হয়, একজন দেখা গেল তার যেটা এক্সট্রা কারিকুলার বা তাদের অন্য কোনো দিক দিয়ে অত্যন্ত ভালো হয়ে গেলে অনেক সাথে যে তারা অত্যন্ত সহযোগিতা একটু অন্যদিকে আবার চলে যাচ্ছে অন্যদিকে। আমরা এই প্রসঙ্গে সরে আসবো যে 60-এর দশক মাধবী দেবীর প্রশ্ন, 60-এর দশকে আমরা দেখলাম যে ফ্রান্সের একদল ইতিহাসে তারা ফেমিনিজম শব্দটাকে নিয়ে আসে ইতিহাসে, যে নারীবাদ যে জায়গাটা, এই নারীবাদ বলতে তারা যেটা বুঝিয়েছেন নারীর কর্মদক্ষতা, নারীর যোগ্যতা, নারীর অবস্থান এবং নারীর সামাজিক মর্যাদা, এর ইতিহাসে পুনর্প্রতিষ্ঠা করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের সমাজের দিকে তাকিয়ে মানে কি বলে 60-এর দশকের দিকে দাঁড়িয়ে আজকের সমাজে এই যে পরিবর্তন কিছুটা হতে আমরা সাফল্য দেখছি, অবশ্যই সাফল্যের মুখ দেখেছি। এবং বারবার করে আমি সব জায়গায় এই কথাটা বলি, নারীবাদ কথাটার মধ্যে কিন্তু পুরুষ বিরোধিতা নেই। নারীবাদ কথাটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরুষতান্ত্রিকতার বিরোধিতা এবং নারীদের নিজের অধিকার আদায় করে নেওয়ার একটা প্ল্যাটফর্ম। তো স্বাভাবিকভাবেই ওই যে নারীবাদ সেই দিন হয়েছিল জন্যই আজকে নারীরা ওই সংবিধানেও তাদের জায়গা হচ্ছে এবং রাজনৈতিক ক্ষেত্রেও তারা অগ্রণী ভূমিকা নিচ্ছে এবং সামাজিক দিক থেকেও তাদের নিয়ে চিন্তা, মানে তারা মানে নিজের অস্তিত্ব নিয়ে, মানে নারী মানে যে সংসার প্রতিপালন, সন্তানের জন্ম দেওয়াই নয়, নারী যে তার নিজের জন্য কিছু সময় রাখবে সেটা কিন্তু নারীবাদ শিখিয়েছে। আর এই যে আপনি বলেন না যে পুরুষের ক্ষমতায়ন নেই কেন, এই কথাটা বারবার বলছিলেন, পুরুষের বা পুরুষের মোর্চা নেই, এই কথাটা মানে হচ্ছে প্রথম থেকেই এমনই আমাদের সমাজ ব্যবস্থাটা ছিল যেখানে মহিলারা ঘর সামলাবে, সন্তান জন্ম দেবে, সন্তান প্রতিপালন করবে এবং পুরুষ মানে ইনকাম করে বাড়িতে এনে আমরা একদম আলোচনা শেষের দিকে চলে আসছি। আমরা নির্মল বাবুকে যাবাটা বলতে নিয়ে এই নারীর ক্ষমতায়নের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজের মাঝে একটা প্রতিবন্ধী অবহেলিতভাবেই হোক, অবচেতনভাবেই হোক উঠে আসে, যা পারিবারিক সামাজিক এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাভয়েড এড়িয়ে চলি তাহলে কি প্রতিদ্বন্দ্বিতা নাকি পুরুষ নারী উভয়ের সহজ এর মধ্যে দিয়ে ক্ষমতায়ন হয়তো আপনার কথার মধ্যে দিয়ে আপনি দিয়ে দিয়েছেন, যেটা লাস্ট কথা বললেন অনেক প্রতিদ্বন্দ্বিতা নয়, সেই গেল ওই সমতার ব্যাপারটা এক কথা একটু যদি
আর যদি বাড়তি কথা হয় তাহলে কয়েকটা কথা বলতেই হয়। প্রথম কথা হচ্ছে, যদি আমরা সঠিক জায়গা জায়গার জন্য যেমন একটা আদর্শ শিক্ষা দিই, আমি বলছি শুধু বই পড়া ডিগ্রি নয়, কারণ বই পড়া ডিগ্রি করা অনেক বড় হয়েও কিন্তু নারীর উপর অত্যাচার করে বা নারী মানুষের উপর অত্যাচার করে। ওই জায়গাটা আদর্শ শিক্ষা যদি মায়েদের হাতে তুলে দেওয়া হয়, সাক্ষরতা যেটা প্রধান বার্তা ছিল, তাহলে সেই বই যদি মায়ের হাতে যায় অর্থাৎ স্বাক্ষর হয় মা, তাহলে তার সংসার পরিবার শুদ্ধ স্বাক্ষর হবে। এই জন্য আবার দেখা যাচ্ছে উল্টো দিকে, যখন আমরা পরিবারে দেখা যাচ্ছে বৌমা খুব ভালো হয়েছে ইত্যাদি করে যেই তার মেয়ে হলো অমনি প্রথম থেকেই প্রস্তাব আসতে শুরু করে কন্যা ভ্রূণকে হত্যা করতে। প্রথম থেকে প্রস্তাব খুব গোপনে, এটা কেউ জানতে পারে কন্যার উপর মানসিক অত্যাচার। পর নিয়ে যেটা হয় সেটা হয় নতুন কথা না, আলোচনা এলাম না। তার পিছনে কিন্তু একটাই কারণ, ওই কন্যা বড় হয়ে বাবা মার সিকিউরিটি দিতে পারবে না। হ্যাঁ, এইটাই কিন্তু কন্যা এই ধারণাটা অনেকটা পরিবর্তন হচ্ছে। না, যতই মেয়েটা শিক্ষিত হোক, অধ্যাপক হোক, আরো বড় বড় কিছু হোক, কিন্তু বৃদ্ধকালে বাবা মার কাছে থাকবে না। বাস্তবে দেখছি যে কন্যারাই মাইকে বেশি দেয়। ভালো শিক্ষা নিয়ে বিদেশ চলে গেল, দেখতেও আসে। বহু গল্প কবিতা তৈরি হয়েছে, বাস্তবে আমরা দেখতে। আমরা আসবো, আমরা একদম শেষ আলোচনা শেষ দিকে আসছি। আমরা মাধবী দেবীর কাছে আসছি, যে মাধবী দেবী সমাজের প্রতিষ্ঠিত একজন ব্যক্তি এবং নারীদের নিয়ে তিনি কাজ করেন, নারীর হিসাবে তিনি বিভিন্ন জায়গায় অবস্থানও করেন। আমরা যে জায়গাটা আসবো, যে সহযোগিতা, নারী পুরুষের সহযোগিতায় নারীর ক্ষমতায়ন সম্ভব, এই যে জায়গাটা আমরা একমত। পাশাপাশি এই জায়গাটা বলছি যে একজন শিক্ষিত মায়ের সন্তান কখনো শিক্ষিত হতে পারে। যে বিবেকানন্দের এই কথাটা, তারপর আমরা দেখছি শিক্ষার প্রকারভেদ অনুযায়ী অনেক সময় আলোচনা শেষে শিক্ষার প্রকারভেদ অনুযায়ী অনেক সময় নারীর হাত ধরে সমাজে, পরিবারে নানা রকম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। এক্ষেত্রে আপনি কি বলবেন নারী জাতি? প্রথম কথা যেটা, সেটা হচ্ছে সন্তান, শিক্ষিত মায়ের সন্তান ভালো হবে, এটার মধ্যেও আবার লুকিয়ে আছে একটা সন্তান প্রতিপালনের সম্পূর্ণ দায়িত্ব না। আমি বিশ্বাস করি একটা সন্তান সুন্দরভাবে সংসার সুখের হয় রমণীর গুণে, এইটুকু করে আমরা থেমে যাবো। গুণবান স্বামী যদি থাকে তার তো ওই সন্তানটা তখনই ভালো হবে। মা শিক্ষিত হলে, মা সারাদিন ছেলেটার পিছনে লেগে থাকবে, মেয়েটার পিছনে লেগে থাকবে, আর বাবার কোনো মূল্যবোধ থাকবে না। বাবা এসে মাকে মারধর করবে এবং মার সঙ্গে মাকে ডমিনেট করবে, তুমি বেরোবে না। এই যে ছোটবেলার থেকে দেখবে যে মাই শুধু ঘরের কাজ করে এবং বাচ্চা মানুষ করে, তাহলে কিন্তু ওর মধ্যে কোনো মতেই মূল্যবোধ জাগ্রত হবে। এবং সেটা এই যে বাইরে যে আমরা দেখি মেয়েদের ইপটিজিং যেটা, সেটা প্রথম কথা শিক্ষাটা দিতে হবে মাকে, ছেলে মেয়েদের মা হচ্ছে ছেলের প্রথম, সন্তানের প্রথম শিক্ষক। আমি যে কথাটা বলছি সে কথা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে মেয়েদেরকে যে বাইরে আজে বাজে কথা বলা হয় বা তাদের অত্যাচারের জায়গাটা করা হয়, আমরা অনেক সময় বলি মেয়েটা এইভাবে না গেলে পারতো, তাকে আটকে দাও। তখন আমরা আসলে দরকার হচ্ছে ছেলেটিকে শিক্ষিত করা, যে তুমি একজন মেয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করো। আমরা আগে ছেলেটিকে না, মেয়েটিকেও স্বাধীনতা, মানে চাল চলন এবং সভ্যতা যেটা, সে সমস্ত কিছুর মূল্যবোধ যদি জাগ্রত করা যায়, এবং সেটা শুধুমাত্র ঘরেই সম্ভব এবং মা একা, মা বাবা দুজন মিলে। দেখুন, একটা সন্তানকে মা 10 মাস ধারণ করছে, হ্যাঁ, ধারণ করার পরে তার অভিভাবক হিসেবে মায়ের কোনো ভূমিকা নেই। ইদানিং যদিও লিখতে হচ্ছে মায়ের না, কিন্তু তবুও কিন্তু বাবাই শেষ। ওই জায়গাতে একক মাতৃত্ব স্বীকৃত নয়, স্বীকৃত হলেও, আইনত স্বীকৃত হলেও একটা একক মাকে, তার ডিভোর্সি হোক বা বিধবাই হোক, সেই সন্তানটাকে মানুষ করার জন্য সামাজিকভাবে মায়ের একটা আলাদা লড়াই হয়। সেই লড়াইটা যেন না করতে হয়, সেই মূল্যবোধ আমি সবার কাছে প্রার্থনা করছি যে মাও, পুরুষ যদি একটা ছেলে বাচ্চা মানুষ করতে পারে তার ছত্রছায়ায়, একটা মাও উপযুক্ত মাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সন্তানকে। আমরা অভিনন্দন জানাচ্ছি, আমাদের সঙ্গে বসে আছেন দুজন বিজ্ঞ মানুষ। আপনারা যারা আলোচনা শুনছি, পাশাপাশি যে কোভিড এই মুহূর্তে গোটা দেশব্যাপী, গোটা বিশ্বব্যাপী একটা মারণ ব্যাধি হিসেবে দেখা যাচ্ছে। এই মারণ ব্যাধি দূর করবার ক্ষেত্রে মহিলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নারীর ক্ষমতায়নের প্রাসঙ্গিকতাকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলবে। কি বলে? আমি প্রথমেই বলি এবারে যেটা নারী দিবস ছিল ৮ মার্চ নারী দিবস, সেটার বিষয়বস্তু ছিল যে আমাদের নারী হচ্ছে লিডারশিপটা নেতৃত্বে নারী এবং তার জন্য চাই সমান অধিকারের একটা ভবিষ্যৎ এবারের বিষয়। তার মানেটা ওটা কোভিড পরিস্থিতিতে তার সমান উজ্জ্বল ভবিষ্যৎ যেন থাকে। কোভিড পরিস্থিতিতে কতগুলো জায়গায় নারী, বিজ্ঞানী নারী, এই কোভিড পরিস্থিতি অন্য সময় চিকিৎসক নার্স বা সেবিকা নারী এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মধ্যে সব মিলিয়ে আশা কর্মী যারা সব কিছু মিলিয়ে 70% নারীরা কাজ করতে, 30% কাজ করতে। সেখানে দুধের শিশুকে ফেলে দৌড়ে হয়েছে 7 দিন ধরে নেই ডিউটি শেষে একদিন গেল, তারপরে হয়তো একটা বাচ্চা এসে দেখতে পাচ্ছে। কতটা পুরুষরা করেন থাকেন, তাদের নিশ্চয়ই সমাজের প্রতি দায়িত্ববোধ তারা পালন করেছে। আমি বলছি নারীকে কতটা বেশি, তার তো অধিকটাও দেখতে হবে, কারণ ওই ক্ষেত্রে পুরুষদের পক্ষে ওরা সম্পূর্ণ একজন বেবিকে, একেবারে ছোট বেবিকে পালন করে না, ওই সম্ভব না কথাটা বলে আপনারা ছেড়ে দিচ্ছেন। সম্ভব না কথাটা বলে আপনারা ছেড়ে দিচ্ছেন। ভাইরাস, আমি গত কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার একটা ঘটনা দেখলাম। একটা সিঙ্গেল ফাদার ওর বাচ্চাটাকে তার স্কুলে মানে সমস্ত মায়েরা নিয়ে যাচ্ছে, সেইখানে বাবা ওই বাচ্চাটাকে খুশি করার জন্য মায়ের পোশাক পরেছে, হ্যাঁ, ওই ওকে লালন করার জন্য। এই বোধ আমাদের ভারতীয়দের কবে আসবে যে একটা বাবাও একইভাবে লালন করে? আমার ঘরকে আমি দেখেছি, আমি অনেস্টলি আজকে ওপেন ফোরামে স্বীকার করছি, আমার ছেলেকে মানুষ করার ক্ষেত্রে আমার থেকে আমার বরের ভূমিকা অনেক বেশি ছিল লালন করার। আমরা দীর্ঘক্ষণ আলোচনা রয়েছে, বিতর্ক থাকবে নারীর ক্ষমতায়ন নিয়ে, আবার আমরা যেটা প্রসঙ্গে বুঝলাম, যেটা দেখলাম, আসলে প্রতিদ্বন্দ্বিতা নয়, সহযোগিতার মধ্যে নারীর ক্ষমতায়ন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত সম্ভব। এবং পাশাপাশি এটাও সম্ভব, যদি নারীর ক্ষমতায়ন সার্বিক সর্বাঙ্গীন হতে পারে, তবে সমাজ সত্য এবং সুন্দর হবে। আমরা মনে করছি আপাতত আমাদের সঙ্গে যে দুজন ব্যক্তি ছিলেন বিজ্ঞ মানুষ, তাদেরকে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন ঠিক এইভাবে এক প্রতিদিন। আপাতত এই পর্যন্ত, নমস্কার, ভালো।